হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা মাধ্যমিক 2025 সলভ করছিলাম। এর আগে আমাদের 12টা ক্লাস হয়ে গেছে। আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 13 সলভ করব। পেজ নাম্বার 580 580 পাতা, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সমাধান মাধ্যমিক 2025 গণিত পার্ট সলভ করছি আমরা। এর আগে 12টা ক্লাস হয়ে গেছে। মডেল কোশ্চেন পেপার 1 থেকে 12 পর্যন্ত যা সমস্ত ক্লাস হয়েছে সেগুলো সমস্ত প্লেলিস্টে আছে। তোমরা প্রত্যেকটা ক্লাসের সলিউশন প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়া দশম শ্রেণীর সম্পূর্ণ সিলেবাস গণিত বইয়ের, সেটাও চ্যাপ্টার ওয়াইজ সলভ করা আছে। আমাদের প্লেলিস্টে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু আছে। তোমাদের যা প্রবলেম আমাদের প্লেলিস্টে গিয়ে পাবে। এছাড়া নবম থেকে ক্লাস 12 পর্যন্ত ম্যাথের সমস্ত সিলেবাসই কমপ্লিট আছে, ঠিক আছে। তো শুরু করছি আমরা আজকের ক্লাস। মডেল কোশ্চেন পেপার 13 সলভ করব, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা মাধ্যমিক 2025-এর পেজ নাম্বার 580। একের দাগের একেরটা থেকে শুরু করছি, যেটা বলেছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার। একের দাগের একের কোনো মূলধন পি টাকা, মনে করো 10 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে, 2p হয়ে যাচ্ছে। তাহলে সুদ কত? এই যে 2p মাইনাস পি টাকাই হয়ে যাচ্ছে সুদটা। তাহলে পি ইজ ইকুয়াল টু সুদ ইজ ইকুয়াল টু PRT/100। তাহলে পি 10 বছরের দ্বিগুণ, সুদের হার আর, টি মানে 10 বছর বাই 100 হয়ে যাচ্ছে। পি কেটে গেল, এইটা কেটে গিয়ে 10 হয়ে যাচ্ছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে R/10 ইজ ইকুয়াল টু 1। তাহলে R ইজ ইকুয়াল টু 10, সুদের হার 10% হয়ে যাচ্ছে, ঠিক আছে। সুদের হার 10%, দেখো সহজেই এলো। আমরা ধরে নিলাম আসল পি টাকা। এবার দ্বিগুণ যেহেতু হচ্ছে, সুদ আসলে 2p টাকা হয়ে যাচ্ছে, এটা সুদ আসল। তাহলে সুদ কত? এইখানে সুদ হয়ে যাচ্ছে 2p মাইনাস পি টাকা, ঠিক আছে। 2p মাইনাস পি টাকা হলে তাহলে সুদ পি টাকা, অর্থাৎ সুদ ইজ ইকুয়াল টু PRT/100। এটা ফর্মুলা অনুযায়ী সুদ বেরোচ্ছে, এটা সুদ বলে দিয়েছে। যেহেতু সুদটা একই হবে, একই টাকার একই সুদের হারে, দুটোকে সমান করেছি, সমান করে আর এর মান বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা কোন অপশানে আছে? এটা আছে অপশান বিতে। তাহলে অপশান বি 10%, অপশান বি 10%। একের দাগে 2, একের দাগে 2-এর বলা আছে x মাইনাস a স্কোয়ার, x মাইনাস বি স্কোয়ার, x মাইনাস সি স্কোয়ার সমীকরণের বীজ সংখ্যা হলো। তাহলে যেহেতু এটা x মাইনাস এ স্কোয়ার, x মাইনাস বি স্কোয়ার, x মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে সমীকরণের বীজ সংখ্যা কি হবে? এ দেখো x মাইনাস এ সর্বাধিক ঘাত কত? x স্কোয়ার, বারবার 3টে x স্কোয়ারের সূত্র পড়ছে। সর্বাধিক ঘাত হয়ে যাচ্ছে x স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে যেহেতু x স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে এই সমীকরণটার বীজ কটা হবে? বীজ যেহেতু x স্কোয়ার মানে x দিয়ে তাহলে দুটো বীজ, x স্কোয়ার যেহেতু x স্কোয়ার মানে 3টে বীজ, এই x স্কোয়ার মানে দুটো বীজ, x দিয়ে হলে একটা বীজ, x স্কোয়ার হলে দুটো বীজ, x কিউব হলে 3টে বীজ। তাহলে এটা x মাইনাস এ তার হোল স্কোয়ার আছে। তাহলে x স্কোয়ার সর্বাধিক x এর পাওয়ার হয়ে যাচ্ছে 2, তাহলে এর বীজ হয়ে যাচ্ছে 2টি, ঠিক আছে। কোন অপশানে আছে 2টি? অপশান বিতে আছে 2টি। তাহলে অপশান বি সঠিক উত্তর, বি 2। 3-এরটা দেখো, 3-এরটা বলা আছে যে একটা চিত্র আছে, চিত্রটা অঙ্কন করছি। দেখো এরকম একটা চিত্র আছে, এটা কেন্দ্র, আচ্ছা এটা যোগ করা হলো। এগুলো কোনগুলো দেওয়া আছে এখানে বলা আছে প্রদত্ত চিত্রে পি ও কিউ, আচ্ছা পি কিউ আর ও, এটা বলা আছে পি, এটা কিউ, এটা আর, এটা ও, ঠিক আছে। পি কিউ আর ও, আচ্ছা পি ও কিউ সমান 140, পি ও কিউ এটা 140, 140, ঠিক আছে। পি ও কিউ 140, পি ও আর 80, পি ও আর এটা 80 ডিগ্রি, পি ও আর 80 ডিগ্রি, পি ও কিউ 40, পি ও আর 80। তাহলে বলেছে যে কিউ পি আর, এই কোণটা কিউ পি আর, এই মানটা চেয়েছে। তাহলে এইখানে এই কোণটা কত? বৃত্তের সম্পূর্ণ কোণ মানে 360 ডিগ্রি। এইটা 140 আর এইটা 80, দুটো যোগফল কত? 140 প্লাস 80 220 হয়ে যাচ্ছে। তাহলে এর মানটা কত হবে? 360 মাইনাস 220, 360 মাইনাস 220 হয়ে যাচ্ছে 140 হয়ে যাচ্ছে। আচ্ছা এই বৃত্তচাপের ওপর, এই বৃত্তচাপের ওপর এইটা কেন্দ্রস্থ কোণ আর এইটা বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। তাহলে এইটা 140 হলে এটা 70 হয়ে যাচ্ছে। তাহলে কোণ কিউ পি আর এর মান 70, অপশান এ তে যেটা আছে 70 ডিগ্রি। 4-এরটা কি বলা আছে? 4-এরটা বলা আছে 9 কোসেক স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা, 9 কোসেক স্কোয়ার থিটা প্লাস 4 কি বলা আছে? প্লাস 4 কস স্কোয়ার থিটা
প্লাস দেওয়া আছে 5/1 প্লাস ট্যান স্কোয়ার থিটার সাংখ্যমান কত? 5/1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। দেখো এখানে 9 কোস স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা প্লাস 5/sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এটা হয়ে যাচ্ছে sec স্কোয়ার থিটা। 1/sec মানে cos হয়ে যাবে 9 কোস স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা প্লাস 5 কস স্কোয়ার থিটা, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা 9/cos স্কোয়ার আছে, 9 কোস স্কোয়ার নয়, 9/cos স্কোয়ার, এটা আমাদের একটু ভুল লেখা হয়েছে, 9/cos স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে 1/cosec মানে সাইন হয়ে যায়, 1/cosec সাইন, তাহলে এটা হয়ে যাবে 9 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এটা 9 সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা হয়ে যাচ্ছে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 5 আর 4 9 কস স্কোয়ার থিটা। 9 কমন নিলে এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1, 9 একে 9 হয়ে যাচ্ছে, 9 হয়ে যাচ্ছে এখানে। তাহলে 9 কোন অপশানে আছে? 9 একে 9, 9 আছে অপশান এ, 4-এর এরটা, 4-এর এ 9, 5-এরটা 5, 6, 5-এর দেখো কি বলেছে, তারপর আমরা 6-এ যাব। একটি নিরেট গোলকের ব্যাসার্ধ r একক, গোলকটির 1/4 সমগ্রতলের ক্ষেত্রফল। একটি নিরেট গোলকের ব্যাসার্ধ r একক বলে দিয়েছে, তাহলে গোলকের সমগ্রতলের 1/4 ক্ষেত্রফল চেয়েছে। তাহলে গোলক যেটা, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? একটা গোলক যে, এই যে গোলক, এই যে ধার বরাবর যে ক্ষেত্রফল হয় 4πr², 4πr² হয়। এবার তার 4/1 ভাগ মানে এই পার্টটা, এই পার্টটা, তাহলে এইরকম পার্ট হয়ে যাচ্ছে, এইরকম এইটা। তাহলে এই অংশটার ক্ষেত্রফল হচ্ছে এই যে 4πr²/4, 4/1 ভাগ বলে এই অংশটার ক্ষেত্রফল πr², এই অংশটার ক্ষেত্রফল। কিন্তু এবার এই অংশ আর এই অংশ, এটাও তো একটা কিছুটা অংশ আছে, এরও কিছুটা ক্ষেত্রফল আছে। এটা ভাবো, এটা মোড়া আছে, এটা যদি চাড়িয়ে যায়, এইটা দুটোই ব্যাসার্ধ, চাড়িয়ে গেলে এইরকম পার্ট হয়ে যাচ্ছে, মানে এইটা পুরোটা এরকম একটা নিচ্ছে। তাহলে এইটার ক্ষেত্রফল কত? মানে এইটার ক্ষেত্রফল πr²/2, এইটার ক্ষেত্রফল πr²/2, পুরোটা হচ্ছে πr²। তাহলে এই পার্টটা আর এই পার্টটার ক্ষেত্রফল, এই পার্টটার ক্ষেত্রফল πr²/2, এটারও ক্ষেত্রফল πr²/2, πr²/2 যোগ করলে πr² হয়ে যাচ্ছে। তাহলে এইটা πr² নির্ণয় এই অংশটার ক্ষেত্রফল, এই যে এই অংশটার ক্ষেত্রফল হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে πr² প্লাস এইটা আর এইটা মিলে πr², ঠিক আছে, হয়ে যাচ্ছে 2πr² হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে, আর যদি ব্যাসার্ধ হয় তাহলে এইটাই ক্ষেত্রফল আসছে। 2πr² কোন অপশানে আছে? অপশান এতে আছে। তাহলে অপশান এ সঠিক উত্তর হবে, অপশান এ 2πr², 2πr² বর্গ একক। 6-এরটা কি বলেছে? 6-এর বলা আছে x1 x2 x3 ... x10 রাশিগুলির গড় 20। তাহলে x1 প্লাস x2 প্লাস ... x20 x10, তাহলে 10টা পদ, রাশিগুলির গড় 20। x1 x2 x3 করে x10 পর্যন্ত রাশিগুলির গড় 20। তাহলে x1 থেকে x10 এর সমষ্টি কত? x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ... প্লাস x10 ইজ ইকুয়াল টু, এটা 200 হয়ে যাচ্ছে, 200 হয়ে যাচ্ছে। এবার বলছে x1 প্লাস 4 প্লাস x2 প্লাস 4 প্লাস x3 প্লাস 4 প্লাস ... প্লাস, এখানে কার ভ্যালু চেয়েছে? প্রত্যেকটার সঙ্গে 4 যোগ করা আছে, x10 প্লাস 4। এবার দেওয়া আছে এইটা x10 প্লাস 4 বাই, এখানে 10টা পদ আছে, বাই 10 এর বলেছে এই রাশিগুলির গড় হবে। তাহলে আমরা যদি এখানে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ... প্লাস x10 করে নিলাম, এটা সেপারেট করে নিলাম, আর এখানে 10টা 4 আছে, 1-এর সঙ্গে 4 যোগ, 2-এর সঙ্গে, 3-এর সঙ্গে, 10-এর সঙ্গে, তার মানে 10 বার 4 যোগ হয়েছে, 4 10 40 যোগ হচ্ছে, প্লাস 40 বাই 10। তাহলে এর ভ্যালুটা হয়ে যাচ্ছে, এখানে বেরিয়ে যাচ্ছে 200। তাহলে 200 প্লাস 40 বাই 10 ইজ ইকুয়াল টু 240 বাই 10 ইজ ইকুয়াল টু 24 অ্যান্সার আসছে। দেখো বি এরটা, বি এর 24, ওকে। এবার দেখো 2-এর দাগে শুরু করব।
শূন্যস্থান পূরণ করা। আচ্ছা, X% সরল সুদের হারে কোনো টাকা Y বছরে M গুণ হলে ড্যাশ বছরে N গুণ হবে। X% সরল সুদ হারে, X% সরল সুদের হারে কোনো টাকা Y বছরে X% সরল সুদ হারে আমরা মনে করছি P টাকা, ঠিক আছে, P টাকা ধরে নিচ্ছে, আসল P টাকা। তাহলে P ইন্টু X ইন্টু Y, তাহলে P ইন্টু X ইন্টু Y বাই 100 যে মানটা হচ্ছে এইটা সুদ, এইটা প্লাস এইটা প্লাস যে আসল সেটা ইজ ইকুয়াল টু এইটা প্লাস P ইজ ইকুয়াল টু PM, M গুণ হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে। তাহলে ড্যাশ বছরে N গুণ হবে, মানে কত বছরে N গুণ হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে P ক্যান্সেল হয়ে যাচ্ছে, XY বাই 100 প্লাস 1 ইজ ইকুয়াল টু M, তাহলে XY বাই 100 ইজ ইকুয়াল টু M মাইনাস 1, এটা একটা পেলাম আমরা, ঠিক আছে। তাহলে একটা রিলেশন পেলাম। এবার বলছে কত বছরে N গুণ হবে। আমরা মনে করছি যে P টাকাটাই কত বছরে N গুণ হবে, বলছে তাহলে Y বছরে M গুণ হলে আমরা মনে করি নিই যে T বছরে হবে N গুণ। তাহলে তখন হয়ে যাচ্ছে P ইন্টু X%, X ইন্টু T বাই 100, ঠিক আছে, Y বছরে M গুণ হচ্ছে। তাহলে আমরা এখানে X এর মান জানি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এইটা প্লাস P যদি আমরা যোগ করি, T বছরে ধরে নিচ্ছে, ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে NP হয়ে যাচ্ছে আসলটা যোগ করলে, ঠিক আছে। এখানে দেখো যদি PP কেটে দিই, PP কেটে দিলে এখানে কি চলে আসছে, PP কেটে দিলে XT বাই 100 প্লাস 1 ইজ ইকুয়াল টু N, তাহলে XT বাই 100 ইজ ইকুয়াল টু N মাইনাস 1, N মাইনাস 1 আসছে এখানে, ঠিক আছে। আচ্ছা, N মাইনাস 1 আসছে। তাহলে বলছে ড্যাশ বছরে N গুণ হবে, কত বছরে N গুণ হবে। তাহলে এখানে দেখো, এখানে X এর মানটা আমরা পুট করে দিচ্ছি, X এর মান এখানে 100 ইন্টু M মাইনাস 1 বাই Y, তাহলে সেটা যদি আমরা এখানে পুট করি, T এর ভ্যালু হয়ে যাচ্ছে T ইজ ইকুয়াল টু 100 ইন্টু N মাইনাস 1 বাই X ইজ ইকুয়াল টু 100 ইন্টু N মাইনাস 1, এবার X এর ভ্যালুটা পুট করছি 100 ইন্টু M মাইনাস 1 বাই Y, এটা উল্টে যাবে, উল্টে গেলে কি হয়ে যাচ্ছে, এইটা 100 কেটে গেল, তাহলে N মাইনাস 1 ইন্টু Y বাই M মাইনাস 1, তাহলে N মাইনাস 1 ইন্টু Y বাই M মাইনাস 1, এটা আসছে N মাইনাস 1 ইন্টু Y বাই M মাইনাস 1। তাহলে ফার্স্ট দুইয়ের দাগের আগে যেটা যে ড্যাশ বছরে N গুণ হবে, ড্যাশ বছরে N গুণ হবে, তাহলে N মাইনাস 1 বাই M মাইনাস 1 ইন্টু Y বছরে, N মাইনাস 1 ইন্টু M মাইনাস 1 Y এত বছরে, শূন্যস্থানে এইটা হচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো দুইয়েরটা বলেছে যে কি বলেছে, দুইয়েরটা √45 মাইনাস √20 সরলতম মান, সিম্পল ক্যালকুলেশন করলেই হবে। √45 মানে 9 ইন্টু 5, √20 মানে 4 ইন্টু 5, তাহলে এই 9টা রুটের বাইরে এলে 3√5 হয়ে যাচ্ছে, 4টা রুটের বাইরে এলে 2√5 হয়ে যাচ্ছে, তাহলে 3√5 মাইনাস 2√5 শুধু √5, তাহলে শূন্যস্থানে শুধু √5 আসছে, √5 অ্যান্সার, ঠিক আছে। দুইয়েরটা দেখো √5, তিনেরটা দেখো কি বলেছে, তিনের বলেছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের BC ব্যাস ABC 62, এ দেখো এটা BC ব্যাস, এখানে A নাও, ABCD BC ব্যাস এটা যোগ আছে, এইটা বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। কি বলে দিয়েছে, বলে দেওয়া আছে ABC 62, তাহলে B কোণ 62, কোন মান চেয়েছে, এটা 62 হলে ADB কোণের মান চেয়েছে, তার মানে এই কোণটা ADB, এই কোণটা দেখো, এইটা 62 হলে এইটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, এইটা পুরোটা কত 180 মাইনাস 62,
হয়ে যাচ্ছে 180 মাইনাস 62 মানে 118। তার মধ্যে এইটা আবার অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যাচ্ছে, যেহেতু এটা ব্যাস, এটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয় 90 ডিগ্রি। তাহলে 118-এর মধ্যে এইটা 90 ডিগ্রি, তাহলে এই মানটা কত, ADB মানটা কত, কোণ ADB সমান ADBর মান এইটা হয়ে যাচ্ছে সম্পূর্ণটা মানে পুরোটা থেকে এইটা 90 বাদ দিলেই হবে, মানে 118 পুরোটা সেইটা থেকে 90টা বাদ হয়ে যাচ্ছে 28 ডিগ্রি, 28 ডিগ্রি আসছে ADB কোণের মান 28 ডিগ্রি। ঠিক আছে, তিনেরটা আসছে ADB 28 ডিগ্রি। চারের হয়ে যাচ্ছে sin 1 বাই sin 89। দেখো sin 1 বাই sin 89 প্লাস sin 2 নেই, sin 3 আছে, sin 3 বাই cos, আচ্ছা sin 1 বাই cos 89 আছে, sin 3 বাই এটা sin 3 বাই cos 87 প্লাস ডট 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 প্লাস এখানে হয়ে যাচ্ছে sin 3 জায়গায় sin 87 বাই cos 3 sin 89 বাই cos 1, sin 87 বাই cos 3 প্লাস sin 89 বাই cos 1। এইখানে হয়ে যাচ্ছে এইভাবে চলতে থাকলে এটা sin 1, এইটা cos 89টাকে আমরা 90 মাইনাস 1 লিখতে পারি, এটা 90 মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা এটা sin 3 সব সাইনে নিয়ে যাচ্ছে, এটা cos, এটা 90 মাইনাস 3 লিখছি প্লাস ডট ডট ডট, এটা মাঝের পদ হবে 45 sin 45 বাই cos 45। ঠিক আছে, সেটার মান 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে sin 45 হয়ে যাবে বাই cos 45 প্লাস প্লাস ডট 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 প্লাস এটা sin 87 আর cos 3টাকে লিখছি আমরা 90 মাইনাস 87 প্লাস sin 89 cos 1টাকে লিখছি আমরা cos 90 মাইনাস 89। এটা লিখলে দেখো এইটা sin 1, আচ্ছা sin 90 মাইনাস থিটা হয় cos থিটা, sin 90 মাইনাস থিটা cos থিটা, তাহলে sin 90 মাইনাস 1 এটা cos 1 হয়ে গেল প্লাস sin 3 বাই এই যে এইটা cos 90 এটা sin হয়ে যাবে cos 90 মাইনাস থিটা sin থিটা sin 1 cos 90 মাইনাস 3 sin 3 প্লাস ডট 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 প্লাস এইটা sin 45 cos 45 কেটে গেলেও বলতে পারো, বা এটা লিখতে পারো ঘুরিয়ে নিলেও sin 45ই আসবে, ওপর নিচে কেটে গিয়ে 1 আসবে। আর sin 45 বাই cos 45 tan 45 যার মান 1, সেটা আমরা 1ই বসিয়ে দিচ্ছি প্লাস ডট 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 এইটা হয়ে যাচ্ছে sin 87 cos 90 মাইনাস 87 sin 87 প্লাস sin 89 cos 90 মাইনাস 89 sin 89, এটা ওপর নিচে কেটে গেলে 1 প্লাস 1 প্লাস ডট 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 প্লাস 1 প্লাস ডট 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 প্লাস 1 প্লাস 1। তাহলে এখানে সমস্ত বিজোড় পদগুলো আছে, মানে একটা পদ ছাড়া ছাড়া। ঠিক আছে, কটা পদ হবে তাহলে, 90টা পদের মধ্যে 90 পর্যন্ত 90টা পরপর হলে 90টা হয়, তাহলে মাঝে প্রত্যেকটা একটা করে গ্যাপ আছে, তাহলে একটা করে যদি গ্যাপ থাকে তাহলে 45টা পদ হচ্ছে, তাহলে 45টা এখানে। এবার 45 মাঝে আছে, এবার 1 3 5 7 এইভাবে যোগ করতে পারো, এইভাবে যোগ করে করে দেখলে এটার জন্য 1 3-এর জন্য 1 পরপর যোগ হচ্ছে, তাহলে 45টা এখানে পদ, টোটাল 45টা পদ হচ্ছে। ঠিক আছে, টোটাল 45টা পদ হচ্ছে। তাহলে এখানে কটা হবে, এইভাবে তো পরপর 45 যোগ করে দেখানো সম্ভব নয়, নিজেকে বুঝতে হবে এটা, তাহলে 45 হবে 1 2 3 4 5। তাহলে কীভাবে বুঝবে এটা, 1 থেকে শুরু হয়েছে আর 89 শেষ, 1 থেকে শুরু, তাহলে 90-এর অর্ধেক হয়ে যাচ্ছে, টোটাল 90-এর অর্ধেক, তার মানে মাঝে একটা করে যেহেতু গ্যাপ আছে, 1-এর পরে 2টা নেই, 3-এর পরে 4টা নেই, 89-এর পরে 90টা নেই, তাহলে 90 পর্যন্ত নিয়ে নিলে অর্ধেকগুলো আছে অর্ধেকগুলো নেই, প্রত্যেকটার জন্য 1 করে মান, তাহলে এখান থেকেই 45 হয়ে যাচ্ছে। তাহলে কোন অপশান আছে 4-এরটা, আচ্ছা এটা শূন্যস্থান পূরণ, তাহলে এখানে শূন্যস্থানে 45 হবে। নেক্সট কি বলেছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 2√15 একক হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হবে। আচ্ছা ঘনকের কর্ণের দৈর্ঘ্য 2√15, ঘনকের কর্ণের দৈর্ঘ্য 2√15, কর্ণের দৈর্ঘ্য যদি জানা থাকে 2√15, তাহলে কর্ণের দৈর্ঘ্য আমাদের, ঘনকের বাহু যদি এ হয়, কর্ণ হচ্ছে √3 × a, তাহলে কর্ণ জানা থাকলে সেখান থেকে বাহু বের করতে হলে বাহু ইজিক্যাল টু তাকে √3 দিয়ে ভাগ করতে হয়, বাহু ইজিক্যাল টু এইটা বাই √3 ইজিক্যাল টু √3 হয়ে গেলে 2√5 হচ্ছে, এটা হচ্ছে বাহু, ঘনকের বাহু, ঘনকের বাহু যদি 2√5 হয়
তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত 6a², 6 ইন্টু 2√5 ইন্টু 2√5, 6 দুগুণে 12 দুগুণে 24, আর দুটো √5 গুণ করলে 5 হয়, 5 24 120, 120 বর্গ একক। ঠিক আছে, তাহলে শূন্যস্থান আছে, শূন্যস্থানে হয়ে যাবে 120, বর্গ এককটা লেখা আছে। ঠিক আছে, তাহলে শূন্যস্থানে 120 বর্গ একক দেওয়া আছে। 6 কি হচ্ছে, মানের ঊর্ধ্বক্রমে সজ্জিত 2n+1 সংখ্যক মধ্যমা, 2n সংখ্যক 1 সংখ্যক সংখ্যার মধ্যমা ড্যাশ মান। এবার 2n+1 সংখ্যক যদি থাকে, 2n+1 মানে বিজোড় সংখ্যা, এনের জায়গায় যাই বসাবো, এনের জায়গায় 1 বসালে 2 1 2 আর 3, 2 বসালে 2 2 4 আর 5, প্রত্যেকটাই বিজোড় সংখ্যা হচ্ছে। বিজোড় সংখ্যক পদ থাকলে তাহলে মাঝের মধ্যপদ একটা থাকে, আর জোড় সংখ্যক হলে মাঝের পদ দুটো, সেই দুটো পদের সমষ্টি বাই 2। তাহলে 2n+1 যদি সংখ্যা থাকে, 2n+1টা সংখ্যা আছে, দেখো মনে করো যে এই দিকটা nটা সংখ্যা আছে, এখানে মাঝে একটা পদ, এই দিকটা nটা সংখ্যা আছে, তাহলে এই মাঝের পদটা হচ্ছে মধ্যমা, তাহলে এই দিকে nটা সংখ্যা আছে, এই দিকে nটা সংখ্যা আছে, তাহলে এই সংখ্যাটা কত, এইদিকে nটা সংখ্যা আছে, তারপরের পদটা কত n+1তম পদটা, তাহলে n+1তম পদটাই মধ্যমা। প্রথমে nটা পদ, শেষে nটা পদ, মাঝের পদটা কত n+1তম পদটা। ঠিক আছে, তাহলে এখানে হবে মধ্যমা সমান ড্যাশ মান, তাহলে ড্যাশ n+1তম পদের মান, n+1 এততম পদের মান, পদের মানটা লেখা আছে তাই পদের পর্যন্ত লিখতে হবে, এততম পদের মান, n+1তম পদের মান। নেক্সট দেখো 3 দাগে শুরু করব। তিনের দাগের বলছে এখানে সত্য মিথ্যা। এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পরে বি 2,000 টাকা দিল, বছরান্তে লাভের পরিমাণ সমান হবে। আচ্ছা, এ 10,000 টাকা দেওয়ার, তাহলে এর 1 মাসের হিসেবে মূলধন কত, 10,000 ইন্টু 12, তাহলে 12 ইন্টু 10,000, এটা এর 1 মাসের হিসেবে মূলধন। ঠিক আছে, আচ্ছা অনুপাতটা বের করি, যদি অনুপাতটা মূলধন অনুপাত সমান হয়ে যায় তাহলে লাভ্যাংশ অনুপাতও সমান হয়ে যাবে। আর বি 6 মাস পরে, মানে 6 মাস পরে দিয়েছে, মানে 12 মাসের মধ্যে 6 মাস পরে, তাহলে বাকি টাকাটা 6 মাস কেটেছে, 6 মাস পরে কত দিয়েছে 20,000 টাকা, তাহলে বি এর 1 মাসের হিসেবে মূলধনটা 6 ইন্টু 20,000, এর অনুপাতটা যদি সমান হয়ে যায় তাহলে মূলধনের লাভের পরিমাণও সমান হবে। এটা হচ্ছে 12 1 2 3 4, 12 6 দুগুণে 12 1 2 3 4, তাহলে সেম পদ আসছে 1:1। ঠিক আছে, তাহলে লাভের পরিমাণ অবশ্যই সমান হবে, তাহলে যেহেতু মূলধনের পরিমাণ সমান হয়ে যাচ্ছে অনুপাতটা, তাহলে লাভের পরিমাণও সমান হবে। এখানে কোনটা বলেছে, কোনটা করছি আমরা, এটা 3 দাগের 1 এটা সত্য হয়ে গেল। ঠিক আছে, 1 মাসের হিসেবে মূলধনের অনুপাতটা 1:1 সমান হয়ে যাচ্ছে, তাই সত্য হলো। 2 দেখো, বা মূলধনের 1 মাসের হিসেবে মূলধনের পরিমাণটা সমান হিসেবে অনুপাত না করে মূলধনের পরিমাণটা সমান দেখালেই হবে। এগুলো যে 1 নম্বরের যেগুলো কোশ্চেন, সেগুলো তোমরা রাফলি ক্যালকুলেশন করে জাস্ট নিখুঁতভাবে দাগ নাম্বার দিয়ে অ্যান্সারটুকু লিখলেই হবে, ক্যালকুলেশন করে কোনো দেখানোর কোনো দরকার নেই। তোমরা চাইলে দেখাতে পারো, কিন্তু এরকম যদি হয়ে যায় ক্যালকুলেশন একটু ভুল আছে অথচ উত্তরটা ঠিক লিখেছো, সেখানে কিন্তু নম্বরটা কাটা চলে যেতে পারে। তাই ক্যালকুলেশনটা রাফে করে জাস্ট অ্যান্সারটুকু দাগ নাম্বার প্রপার দিয়ে অ্যান্সারটুকু লিখে দাও। ঠিক আছে, এবার 2 যদি x প্রপোর্শনাল y⁵2 হয়, তাহলে x প্রপোর্শনাল y⁵2, তাহলে কে যদি অশূন্য ভেদ ধ্রুবক হয় x y⁵2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা যদি এটা y এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, y y⁵2 x/k, তাহলে y তাহলে x/k⁵2/3 হয়ে যাচ্ছে, তাহলে y 1/k⁵2/3 ইন্টু এখানে ওপরে x⁵2/3, তাহলে y প্রপোর্শনাল x⁵2/3 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা মানে হচ্ছে এরকম, তাহলে বলছে যে এরা এখানে বলেছে যে এইটা হবে, হ্যাঁ এটা হচ্ছে, তাহলে এটা সত্য হচ্ছে। ঠিক আছে, কীভাবে হচ্ছে আমরা দেখালাম, দেখো ক্যালকুলেশনটা দেখে নাও, এইভাবে হচ্ছে। ঠিক আছে, কে ধরে নিয়েছি, সেখান থেকে y এর মানটা বের করেছি, y এর মান বের করলে এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর দেখো বলেছে সাধারণ স্পর্শকের একই পাশে দুটি বৃত্ত অবস্থিত হলে স্পর্শকটিকে তির্যক সাধারণ স্পর্শক বলা হয়। তির্যক সাধারণ স্পর্শক কাকে বলা হয়, দেখবে সংজ্ঞা আছে তোমাদের স্পর্শকের চ্যাপ্টারে, যে সমস্ত স্পর্শকের বিপরীত পাশে দুটো বৃত্ত অবস্থিত তাদের তির্যক সাধারণ স্পর্শক বলা হয়। আর যে সমস্ত স্পর্শক রেখার একই পাশে অবস্থিত, দুটো বৃত্তের একই পাশে অবস্থিত যে সমস্ত স্পর্শক, তারা সরল সাধারণ স্পর্শক বলা হয়। কিন্তু এখানে বলেছে যে সমস্ত সাধারণ স্পর্শকের একই পাশে
দুটো বৃত্ত অবস্থিত হলে সেটা সরল সাধারণ স্পর্শক হয়, কিন্তু এখানে তির্যক বলা আছে। সংজ্ঞাটা তোমাদের বইয়ে খুব ভালো করে দেওয়া আছে, দেখবে। তাহলে এই তথ্যটা যেটা দিয়েছে এটা মিথ্যা হবে, সত্য নয়। এটা সরল সাধারণ স্পর্শকের সংজ্ঞা দিয়ে তির্যক বলেছে। হ্যাঁ, নেক্সট, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে একটি ঘড়ির কাঁটার দিকে ঘোরার জন্য কোনটি ধনাত্মক কোণ উৎপন্ন হবে? এই যে এখানে 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি রেখা মনে করো, এখান থেকে ঘুরছে, ঘড়ির কাঁটা যদি এই দিকে ঘুরে পজিটিভ কোণ উৎপন্ন হয়। ঘড়ির কাঁটার এই দিকে আমরা যখন যাই, এই যে 30 ডিগ্রি, 45, 60 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে পজিটিভ কোণ উৎপন্ন হয়, আর এই দিকে ঘুরলে নেগেটিভ কোণ উৎপন্ন হয়, ঋণাত্মক কোণ উৎপন্ন হয়। তাহলে এই দিকে ঘড়ির কাঁটা এই দিকে ঘোরে, ঘড়ির কাঁটা এই দিকে ঘোরে, এইটাই ঘোরে, ঋণাত্মক কোণ উৎপন্ন হয়। ঠিক আছে, তোমাদের অঙ্ক আছে এরকম। এবার বলেছে এইভাবে ঘুরলে ধনাত্মক কোণ উৎপন্ন হয়, কিন্তু এই যে এইভাবে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক কোণ উৎপন্ন হয়। তাহলে যে তথ্য দেওয়া আছে সেটা মিথ্যা হবে, যে তথ্য দেওয়া আছে সেটা মিথ্যা হবে। ঠিক আছে, তাহলে এটা মিথ্যা। এবার 5 আর 6, 5 কি বলেছে? 5 বলে দিয়েছে 7 সেমি ব্যাসযুক্ত একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। 7 সেমি ব্যাস মানে কি? ব্যাসার্ধ 7/2, ব্যাস 7 মানে ব্যাসার্ধ 7/2। তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 7 সেমি ব্যাসযুক্ত, এখানে কি চেয়েছে? 7 সেমি ব্যাসযুক্ত কার ক্ষেত্রফল চেয়েছে? অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে গোলকের ক্ষেত্রফল কি হয়? গোলকের ক্ষেত্রফল হয় 4πr²। ঠিক আছে, গোলকের ক্ষেত্রফল হয় 4πr²। এবার অর্ধগোলক যদি গোলকটা নিরেট হয়ে যায়, তাহলে সেই অর্ধগোলকের ক্ষেত্রফল 3πr² হবে। তাহলে এখানে বলেছে 77, আর যদি নিরেট না হয়, আমরা নিরেটই ধরছি, তাহলে 3πr² যদি করি, আর নিরেট না হলে যদি ফাঁপা হয়ে যায় 2πr² হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল এবার 4πr², 2πr² হয়ে যাচ্ছে। তাহলে এইটা যদি আমরা নিরেটাই ধরি, 3π মানে 22/7 r² ইন্টু 7/2 ইন্টু 7/2, কোনো একটা ম্যাচ করে কি দেখি, এইটা হয়ে যাচ্ছে, এটা 11 হয়ে যাচ্ছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 7 11 77, 77/2 ইন্টু 3 হয়ে যাচ্ছে, কিন্তু এটা ম্যাচ করলো না। এটা বলেছে যে অর্ধগোলকের একটি 7 সেমি ব্যাসযুক্ত অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 77 বর্গ সেমি, কিন্তু এটা 77 আসছে না। এই যে বাই 3πr², 7/2, 7 সেমি ব্যাসার্ধ 7/2। এবার যদি নিরেট না হয়, এটা নিরেটের ক্ষেত্রে যদি ফাঁপাই হয়ে যায়, তাহলে 2πr², 2 ইন্টু পাই এর মান 22/7, r² মানে 7/2 ইন্টু 7/2, এইটা কেটে গেলে 11 হচ্ছে, এইটা কেটে যাচ্ছে, এইটাও কেটে যাচ্ছে 2πr² হলে, তাহলে 11 চলে আসছে, এখানে 11 চলে আসছে। ঠিক আছে, আর এখানে দেখো এইটার ক্ষেত্রে আমরা 7 কেটেছি, 11 নয়, 11 আর 7, এইটা কিন্তু 77 আসছে। যদি 11 2 কেটে যাচ্ছে, 11 কেটে যাচ্ছে, আর কিন্তু এখানে বলেছে একটি নিরেট বলে দিয়েছে। আচ্ছা, নিরেট যেহেতু বলে দিয়েছে, তার মানে এইটা ফাঁপার সূত্র, নিরেট হচ্ছে এইটা, কিন্তু এইটা ফাঁপার ক্ষেত্রে ম্যাচ করে যাচ্ছে 77। তাহলে নিরেটের ক্ষেত্রে কিন্তু ম্যাচ করছে না, নিরেটের ক্ষেত্রে চলে আসছে 3πr², এই মানটা আসছে, তাহলে 77 আসছে না, ফাঁপার ক্ষেত্রে 77 হচ্ছে, তাহলে তথ্যটা মিথ্যা হয়ে যাচ্ছে। নিরেটের ক্ষেত্রে এইটা সূত্র, নিরেটের সূত্র 3πr²। একটি ক্ষুদ্রতর সূচক ওজাইব সর্বদা একটি নিম্নাভিমুখী বক্র। একটি ক্ষুদ্রতর সূচক ওজাইব, যে তোমরা ওজাইবের অঙ্ক করেছো রাশিবিজ্ঞানে, যে ক্ষুদ্রতর সূচক ওজাইব বলে দিয়েছে। ঠিক আছে, ক্ষুদ্রতর সূচক ওজাইব বলেছে, একটি ক্ষুদ্রতর সূচক ওজাইব সর্বদা কিভাবে হয় ওজাইব? ঠিক আছে, ওজাইবগুলো যে ক্ষুদ্রতর সূচক ওজাইবের ক্ষেত্রে যে হয়, যে এতর কম এইভাবে হয়ে যায়। ঠিক আছে, এখানে বলেছে যে ক্ষুদ্রতর সর্বদা একটি নিম্নাভিমুখী বক্র। এটা যে নিম্নাভিমুখী বক্র বলে দিয়েছে, এক্ষেত্রে এটা তথ্যটা মিথ্যা। ঠিক আছে, মিথ্যা হবে এটা। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো এখানে কি বলা আছে। নেক্সট, এবার আমরা 4 দাগে শুরু করব। চার দাগের 1 থেকে 4 দাগের 1 অঙ্ক বলে দিয়েছে, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে? আচ্ছা, সুদের হার সমান 8.13%, 3 8 24 আর 1 25/3%,
সময় কত 1 বছর 3 মাস, তাই তো, সমান 1 বছর প্লাস 3/12 বছর, 12 দিয়ে ভাগ করলে মাসটা বছরে ঘুরে যাচ্ছে, তাহলে 1 বছর প্লাস 1/4 বছর যোগ করলে 4 লসাগু, 4 একে 4 একে 5/4 বছর হয়ে যাচ্ছে, ঠিক আছে, সময় 5/4 বছর। আচ্ছা, আসল সমান 960 টাকা। অতএব সুদ কত হবে, সবৃদ্ধিমূল চেয়েছে PRT/100, পি আর এর মান কত 25/3, টি এর মান 5/4, 5 × 4 এত টাকা। তাহলে 4 দিয়ে এটা কেটে গেলে 4 দুগুণে 8, 1 16, 4 4 16, 240, 3 দিয়ে কাটলে 3 আসে 24, 80, তাহলে 80 × 5 25 125 এত টাকা হচ্ছে, 80 × 5 25 125। আচ্ছা, PRT 100টা নেওয়া হয়নি, PRT/100 হবে একটা, এইটা কেটে গেলে 4 হবে, 25 দিয়ে 4, 4 20 80, 4 20 80, তাহলে 5 20 100 টাকা হয়ে যাচ্ছে। অতএব সবৃদ্ধিমূল সমান, এখানে আগে ছিল 960 টাকা প্লাস 100 টাকা সমান 1060 টাকা, 1060 টাকা আসছে দেখো। অতএব উত্তর লিখবে, অতএব সবৃদ্ধিমূল কত হবে, অতএব নির্ণয় সবৃদ্ধিমূল হবে, স্টেটমেন্ট নির্ণয় সবৃদ্ধিমূল হবে 960 টাকা, নির্ণয় সবৃদ্ধিমূল হবে 960 টাকা। নেক্সট দেখো 2-এরটা। দুইয়ের অঙ্ক বলছে একটি জিনিসের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়, জিনিসটির বর্তমান মূল্য 182 টাকা হলে 2 বছর পূর্বে জিনিসটির দাম কত ছিল। ধরি 2 বছর পূর্বে জিনিসটির দাম ছিল, জিনিসটির বর্তমান 10% হারে দাম কমতে থাকছে প্রতি বছর, জিনিসটির বর্তমানে মূল্য 182 টাকা, তাহলে 2 বছর আগে কত ছিল। ধরি 2 বছর আগে মূল্য ছিল P টাকা, প্রতি বছর তাহলে সমহারে কমছে, তার মানে সমহার বৃদ্ধির অঙ্ক, প্রতি বছর 10% হারে কি বলেছে, প্রতি বছর 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়, হারে মূল্য হ্রাসপ্রাপ্ত হয়, প্রতি বছর 10% হারে মূল্য হ্রাসপ্রাপ্ত হয়। বর্তমান মূল্য 182 টাকা, বর্তমান মূল্য 182 টাকা। আচ্ছা, 2 বছর পূর্বে জিনিসটির দাম কত ছিল। আচ্ছা, এই যে 2 বছর আগে জিনিসটির দাম ছিল P টাকা, এবার 10% হারে হ্রাসপ্রাপ্ত হচ্ছে, এবার P টাকা, অতএব P টাকাটার 2 বছর পরে মূল্য কত হবে সেইটা আমরা এর সঙ্গে সমান করব। P টাকার 2 বছর পর মূল্য, 2 বছর পর মূল্য সমান P × 1 মাইনাস, যেহেতু কমছে মাইনাস, P × 1 মাইনাস R/100, আর এর মান 10, 10/100, তারপরে 2 বছর এত টাকা, এইটা কেটে গেল, তাহলে P × 1 মাইনাস 1/10, তারপরে 2 এত টাকা, P × এটা লসাগু করলে 10 লসাগু, 10 - 1 9/10 এত টাকা, তাহলে 81/100 P টাকা, ঠিক আছে, 2 বছর। অতএব শর্তানুসারে এইটা আসছে দেখো, হ্রাসপ্রাপ্ত হয়ে এই মূল্যটা হচ্ছে, ঠিক আছে, তাহলে শর্তানুসারে হয়ে যাচ্ছে 81/100 P = 182, বা P = 182 × 100/81, বা P = 18200/81, তাহলে 18200কে আমরা যদি 81 দিয়ে ভাগ করি কত আসবে। প্রথমত 2 খাচ্ছে এখানে, 162, 2 দিয়ে হলে 162, আচ্ছা 0 2 0, আবার 2 দিয়ে 162, 2 × 10 8 10, 7 1 4 5 1
6 × 7 × 3 = 10, 7 × 1 আবার 0, 4 খাবে, 4 × 8 = 32, 4 × 1 = 4, 4 × 8 = 32, 4 × 10 = 6, 10, 7 × 1, 2 × 3, 3 × 8, 5 × 8, দশমিকের জন্য 0, 0 হলে 6 × 8 = 48, 7 × 8 = 56, 6 × 8 = 48, 6, 6 × 6, 6 × 8 = 48, 6 × 10 = 4, 10, 7 × 1, 8 × 9, 9 × 16, 7 × 16, 7 × 1, 4 × 5, 0। আচ্ছা 8 × 9 = 72, 9 × 9, 8 × 9 = 72, 729, 11, ঠিক আছে। এইভাবে মান আসতে থাকছে। তাহলে 224.69 আসছে, 224.69। অতএব P = 224.69 এত টাকা। এখানে প্রায় লিখছি, উত্তর লেখার সময় এইটা আসছে। অতএব এবার আমরা স্টেটমেন্ট কি লিখব? 2-এরটা বলেছে 2 বছর পূর্বে জিনিসটির দাম কত ছিল। অতএব 2 বছর পূর্বে জিনিসটির দাম ছিল, উত্তর লিখবে অতএব 2 বছর পূর্বে জিনিসটির দাম ছিল 224.69 টাকা প্রায়, ঠিক আছে। এটা আসছে, দেখো নেক্সট 3-এরটা বুঝতে পারলে। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। তোমাদের বইয়ের বাইরে কোনো যদি প্রবলেম থাকে সেগুলো আমাদের টেলিগ্রামে চ্যানেল আছে খামারু ম্যাথ ক্লাস, টেলিগ্রামে গিয়ে খামারু ম্যাথ ক্লাস সার্চ করবে, সেখানে জয়েন হয়ে যাবে, দেখবে অনেকে জয়েন হয়ে আছে অলরেডি। সেখানে তোমরা যে কোনো প্রবলেমের পিক নিয়ে পাঠাতে পারবে, আমরা সেগুলো সলভ করে দিতে পারবো, ঠিক আছে। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। তোমাদের 21টা মডেল কোশ্চেন পেপার আছে, 21টা মডেল কোশ্চেন পেপারই আমরা সলভ করবো। এছাড়া তোমাদের রায়মার্টিন বইয়ে দেখবে সালের কোশ্চেনগুলো আছে। আমাদের প্লেলিস্টে শুধুমাত্র 2024 সালের মাধ্যমিকের গণিত কোশ্চেন সলভ করা আছে। আমরা 2023, 22 এবারে রায়মার্টিনে যে কটা মাধ্যমিকের কোশ্চেন পেপার আছে সেগুলো প্রত্যেকটাই সলভ করে দেবো। প্রথমত এই 36 নম্বর অবশ্যই সলভ করব, তারপরে বাকিটা, ওকে, বাকিটা নিয়ে আমরা আলোচনা করব। এবার দেখো এই মডেল কোশ্চেন পেপারটায়, মডেল কোশ্চেন পেপার 13-এর অঙ্কগুলো যেগুলো আছে একটু লেন্দি আছে। একটা সমীকরণ আছে 4x² + 4 × 3m + 1, (4x² + 4 × 3m + 1x + m - 7 - 20 = 0, 4x² + 4 × 3m - 1x, 3m + 1x + m - 7 - 20 = 0, এইটা আসছে। এই সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে m এর মান নির্ণয় করো। তাহলে এটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করি, বা প্লাস এটা m - 20 এর সাথে 27 হয়ে যাচ্ছে, ঠিক আছে। ব্র্যাকেটটা তুলে দিলে মাইনাস হয়ে যাচ্ছে 27। ধরি একটি বীজ, সমীকরণের একটি বীজ আলফা, তাহলে অপর বীজ কত হবে? অপর বীজ সমান 1/α, ঠিক আছে। অতএব বীজদ্বয়ের গুণফলের যে সূত্র c/a, অতএব আলফা × 1/α = m - 27/4, আলফা আলফা কেটে গেল, অতএব m - 27/4 = 1, বা m - 27 = 4, বা m = 4 + 27, বা m = 31, m = 31 হচ্ছে, ঠিক আছে। কি বলেছে এখানে? বলেছে m এর মান নির্ণয় করো, অতএব m এর মান 31, অতএব m এর মান 31, ঠিক আছে। নেক্সট দেখো, এটা হয়ে গেল 4-এরটা। যত বেশি বেশি পড়ে পারবে অঙ্ক প্র্যাকটিস করবে, যত অঙ্ক প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমাদের কাছে অঙ্ক সহজ হবে, ঠিক আছে। 4-এর অঙ্ক বলে দিয়েছে এখানে, যে 4-এর অঙ্ক বলা আছে P/Q = 5:7, P/Q তাহলে P/Q = 5:7, অতএব P/Q = 5/7,
আমরা ধরে নিচ্ছি, ধরি তাহলে এই 5টা এদিকে গেলে p/5 ইজ ইকুয়াল টু q/7 ইজ ইকুয়াল টু কে, কে অশূন্য ধ্রুবক, p ইজ ইকুয়াল টু 5k, q ইজ ইকুয়াল টু 7k, এই ভ্যালু দুটো আসছে। এরপর কি দেওয়া আছে, দেওয়া আছে p মাইনাস q ইজ ইকুয়াল টু -4, প্রদত্ত -4, বা p এর মান হচ্ছে 5k মাইনাস 7k ইজ ইকুয়াল টু -4, মাইনাস 2k ইজ ইকুয়াল টু -4, মাইনাস মাইনাস কেটে গেল, বা k ইজ ইকুয়াল টু 4/2, k ইজ ইকুয়াল টু 2 আসছে, এখানে k ইজ ইকুয়াল টু 2 চলে আসছে। তাহলে p এর মান কত, অতএব p ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5 × 2 10, আর q ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 7 × 2 ইজ ইকুয়াল টু 14। এইটা আসছে কিসের মান চেয়েছে, 3p - 2q, অতএব 3p - 2q ইজ ইকুয়াল টু 3 × 10 - 2 × 14 ইজ ইকুয়াল টু 30 - 28 ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, অতএব এখানে হয়ে যাচ্ছে 3p - 2q এর মান, 3p - 2q এর মান 2, স্টেটমেন্ট লিখবে অ্যান্সার। অতএব 3p - 2q এত এর মান 2। ঠিক আছে, 3p - 2q এর মান 2। নেক্সট দেখো 5এরটা, বুঝতে পারলে নিশ্চয়ই। এই অঙ্কটা সম্ভবত একই ধরনের অঙ্ক তোমাদের বইয়ে আছে, বইয়ের অঙ্ক, অনুপাত সমানুপাতে। নেক্সট 5এর, অঙ্ক বলে দিয়েছে এওবি বৃত্তের একটি ব্যাস, এওবি বৃত্তের একটি ব্যাস সি বৃত্তের ওপর যে কোনো বিন্দু। আচ্ছা, আমরা একটা বৃত্ত অঙ্কন করছি, এটা একটা বৃত্ত মনে করো, এটা বৃত্ত, এটা কেন্দ্র যদি হয়, কেন্দ্র দিয়ে ব্যাসটা যাবে, তাহলে এটা এ, এটা ও, এটা বি। এওবি বৃত্তের ব্যাস সি বৃত্তের ওপর যে কোনো একটা বিন্দু, মনে করো এখানে একটা সি বিন্দু আছে, যে কোনো বিন্দু সি, এইটা যদি যুক্ত হয়ে যায়, এইটা যদি যুক্ত হয়ে যায়, সি বৃত্তের ওপর যে কোনো বিন্দু। ঠিক আছে, ও বি সি 60 ডিগ্রি, ও বি সি এই কোণটা 60 ডিগ্রি, ও বি সি 60, আর ও সি এ কোণের মান চেয়েছে, ও সি এ কোণের মান চেয়েছে। দেখো ত্রিভুজ ও কেন্দ্রবৃত্তে এওবি ব্যাস। ঠিক আছে, ও কেন্দ্রবৃত্তে এওবি ব্যাস। আচ্ছা, কোণ ও বি সি ইজ ইকুয়াল টু 60, কোণ ও বি সি ইজ ইকুয়াল টু 60, তাহলে যেহেতু কোণ ও বি সি ইজ ইকুয়াল টু 60, ত্রিভুজ বিওসি এর ওবি সমান ওসি, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। অতএব ওবির বিপরীত কোণ হচ্ছে ও সি বি সমান ওসির বিপরীত কোণ হচ্ছে ও বি সি সমান 60 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে এই ব্যাসার্ধের বিপরীত, এইটাও 60 ডিগ্রি হয়ে গেল, এটা 60 ডিগ্রি হয়ে গেল। আবার দেখো এই পুরোটা সাপেক্ষে, এইটা ব্যাস, পুরো কোণটা অর্ধবৃত্তস্থ কোণ হবে, তোমরা করেছো। আবার কোণ এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, এটা তোমরা প্রমাণ করেছো উপপাদ্য, এ সি বি কোণ সমান 90 ডিগ্রি। অতএব কোণ ও সি এ সমান, ও সি এ কোণটা হবে, আমরা যদি পুরোটা এ সি বি থেকে ও সি বি বিয়োগ করি, তাহলেই ও সি এ চলে আসছে, পুরো কোণটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, সেখান থেকে আমরা 60 ডিগ্রি বিয়োগ করছি, চলে আসছে 30 ডিগ্রি। অতএব কোণ ও সি এ এর মান 30 ডিগ্রি, কোণ ও সি এর মান 30 ডিগ্রি। 5এরটা দেখো। নেক্সট দেখো 6এরটা, বুঝতে পারলে নিশ্চয়ই, এটা দেখো ভালো করে। নেক্সট 6এর অঙ্ক, বলা আছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধ 25 সেমি ও 9 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তাদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। দুটো বৃত্ত আছে, এই একটা বৃত্ত, এর ব্যাসার্ধ মনে করো 25,
আর তুলনামূলকভাবে 9 সেমি বৃত্তের ব্যাসার্ধ কম হবে, এটা ছোট বৃত্ত হবে, এর ব্যাসার্ধ 25, এর ব্যাসার্ধ 9, তাহলে এইটা 25 আর এইটা 9, টোটাল কত হয়ে যাচ্ছে? 34 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 25 আর 9 34 হয়ে যাচ্ছে। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। হ্যাঁ, তাহলে এদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এটা আমরা দিচ্ছি PQ বৃত্ত, এটা এর ব্যাসার্ধ 9, এই বৃত্তটা তুলনামূলকভাবে একটু বড় হওয়া উচিত ছিল, বা এইটাকে একটু ছোট করলেও হতো, এইটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি। ঠিক আছে, এটা কিউ নিচ্ছে, এটা এতটা যাচ্ছে, এইটা সমান্তরাল অঙ্কন করছে এই বিন্দু থেকে, এটা সমান্তরাল অঙ্কন করলাম, তাহলে এইটা 25 9 34, তার মানে এটাও টোটালটা 34। এটা যদি এর একটা স্পর্শক হয় এখানে, তার মানে এইটা স্পর্শক হচ্ছে, এইরকম একটা স্পর্শক হবে। ঠিক আছে, এইরকম একটা স্পর্শক হবে, এইটা দৈর্ঘ্য, এটা মনে করো ABC, এই যে ABটা নির্ণয় করতে হবে, ABটা নির্ণয় করতে হবে। আচ্ছা, ধরা যাক P ও Q কেন্দ্রীয় দুটি বৃত্তর ব্যাসার্ধ যথাক্রমে, ধরা যাক P কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 25 সেমি, ধরা যাক P কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 25 সেমি এবং Q কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 9 সেমি। ঠিক আছে, P কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 25 সেমি, Q কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 9 সেমি। আচ্ছা, অতএব AP is equal to 25 সেমি আর BQ is equal to 9 সেমি। অতএব PQ is equal to 25 সেমি, এটা 25 প্লাস 9 সেমি, 25 আর 9 34 সেমি PQ। ঠিক আছে, আচ্ছা, B বিন্দু দিয়ে PQ এর সমান্তরাল করে, B বিন্দু দিয়ে PQ এর সমান্তরাল করে BC অঙ্কন করা হলো, BC অঙ্কন করা হলো, যা AP কে C বিন্দুতে ছেদ করে, C বিন্দুতে ছেদ করে। তাহলে যেহেতু দুটো সমান্তরাল, তাহলে এদের দৈর্ঘ্য নিশ্চয়ই সমান হবে। অতএব PQ is equal to BC is equal to 34 সেমি। ঠিক আছে, AB বৃত্ত দুটির সাধারণ স্পর্শক, বৃত্ত দুটির সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক এটা, তাই তো? এটা একই সাইডে স্পর্শকটা আছে, দুটি বৃত্তের একই সাইডে যে স্পর্শক থাকে তাকে সরল সাধারণ স্পর্শক বলা হয়। তাহলে বৃত্ত দুটি এটা সরল সাধারণ স্পর্শক, বৃত্ত দুটি এটা সরল সাধারণ স্পর্শক, সরল। ঠিক আছে, সরল সাধারণ স্পর্শক। আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক লম্ব হয়। আবার AP পারপেন্ডিকুলার টু AB, অতএব কোণ PAB সমান 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ ACB একটি সমকোণী ত্রিভুজ, ACB একটি সমকোণী ত্রিভুজ, ACB একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবার দেখো ত্রিভুজ ACB থেকে পাই, এখানে আমরা একটু মুছবো, দেখো ক্যালকুলেশনটা, এটা দেখে নাও অঙ্কটা। এরপর হচ্ছে ত্রিভুজ ACB থেকে পাই, এখানে হয়ে যাচ্ছে এটা সমকোণের বিপরীত বাহু, এইটা অতিভুজ। ঠিক আছে, আচ্ছা, আর একটা জিনিস আমাদের বের করে নিতে হবে, দেখো, যেটা এইটা করার আগে এর দৈর্ঘ্যটা বের করতে হবে। অতএব AC সমান AP মাইনাস PC, তাহলে PC দৈর্ঘ্য কার হবে? এইটা 9, তাহলে এইটাও 9, ইজ ইকুয়াল টু 25 সেমি মাইনাস 9 সেমি, 25 থেকে 9 বিয়োগ করলে 16 হয়ে যাচ্ছে, 16 সেমি। অতএব সমকোণী ত্রিভুজ ACB থেকে পাই, ACB থেকে কি পাচ্ছি? আমাদের BC অতিভুজ। অতএব AB স্কোয়ারের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, এইটা স্কোয়ার প্লাস AC স্কোয়ার ইজ ইকুয়াল টু BC স্কোয়ার। তাহলে AB দৈর্ঘ্য বা AB স্কোয়ার প্লাস AC হয়ে যাচ্ছে 16 স্কোয়ার ইজ ইকুয়াল টু BC কত? 34 স্কোয়ার, বা AB স্কোয়ার ইজ ইকুয়াল টু 34 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার। এই মান দুটো কত আসছে? 34 ইজ ইকুয়াল টু
হয়ে যাচ্ছে বা এবি স্কোয়ার 4 4 16 6 থেকে 1 3 4 12 12 দুগুণে 24 আর 25 5 হ্যাঁ থাকে 2 3 3 9 2 11 আর এইটা হয়ে যাচ্ছে 256 বা এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা 900 হয়ে যাচ্ছে। অতএব এবি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 30, অতএব এবি ইজ ইকুয়াল টু 30। অতএব নির্ণেয় সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 30 সেমি। নির্ণেয় সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 30 সেমি আসছে। দেখো নেক্সট 7এরটা এরকম করে দেখে নাও ভালো করে। 7এরটা শুরু করবো আমরা। 7এর অঙ্ক। সাতের অঙ্ক বলছে ত্রিভুজ এবিসি এর এসি এবং বিসি বাহুর উপর যথাক্রমে এল ও এম বিন্দু এমনভাবে অবস্থিত যে এল এম সমান্তরাল এবি হচ্ছে। এটা এ বি সি ত্রিভুজ, এখানে এল আর এখানে এম আছে, মনে করো এল এম সমান্তরাল বিসি। ঠিক আছে। আচ্ছা কি বলে দিয়েছে, এল সমান এক্স মাইনাস 2 একক, এসি সমান এল সমান এক্স মাইনাস 2 একক, এল সমান এক্স মাইনাস 2 আর এসি সমান 2x প্লাস 3, মানে পুরোটা 2x প্লাস 3, পুরোটা 2x প্লাস 3। ঠিক আছে। আচ্ছা আর বিএম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 3, বি কি বলেছে, বিএম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 3, বিএম বলে দিয়েছে এল ও এ বিসি বাহুর ওপর এম বিন্দু, বিএম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 3, এটা বিএম বলা আছে, এইটাও বলা আছে, এটা এক্স মাইনাস 3 বিএম। আচ্ছা এটা বলে দেওয়া আছে। এবং বিসি ইজ ইকুয়াল টু 2x, আচ্ছা বিসি ইজ ইকুয়াল টু 2x বলা আছে, বিসিটা 2x বলা আছে। তাহলে বলছে এখানে, তাহলে বলে দিয়েছে বিসি যদি 2x হয় তাহলে x এর মান নির্ণয় করতে বলেছে, বিসি 2x, তাহলে আমাদের x এর মান নির্ণয় করতে হবে। প্রথমত দেখো আমাদের যে কন্ডিশন আছে যে এই যে এটা আমরা যোগ করে দিচ্ছি, যোগ করা আছে আমাদের, এটা বিএম বেরিয়ে যাচ্ছে। আচ্ছা এল এক্স মাইনাস 3 আমাদের হয়ে যাবে এল ত্রিভুজ, আমরা যেটা দেওয়া আছে প্রথমে, এই ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর ওপর এল ও এম বিন্দু এমনভাবে অবস্থিত যে এল এম সমান্তরাল বিসি। ঠিক আছে, এল এম সমান্তরাল বিসি। আচ্ছা এটা বলে দিয়েছে। অতএব এ এল বাই এল বি ইজ ইকুয়াল টু এ এম বাই এম সি, এটা হবে। বা আমরা এ এল বাই সম্পূর্ণটাও নিতে পারি। হ্যাঁ এখানে আমাদের দেয়া আছে বিএম প্রদত্ত এল সমান এক্স মাইনাস 2 সেমি। আচ্ছা আর আছে এসি ইজ ইকুয়াল টু 2x প্লাস 3 সেমি, আর আছে বিএম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 3 সেমি, এটা দেওয়া আছে। ঠিক আছে, এই মানগুলো আমাদের দিয়ে দেওয়া আছে। এখানে বিষয় যেটা আসছে, এখানে বলে দিয়েছে যে এবিসি ত্রিভুজের এসি ও বিসি বাহুর ওপর। আচ্ছা এখানে আমাদের চিত্রটা একটু পরিবর্তন করতে হবে, চিত্রটা ঠিক হয়নি। এসি ও বিসি বাহুর ওপর বলে দিয়েছে, এসি ও বিসি বাহুর ওপর, কিন্তু আমাদের ছবিটা অন্যরকম ছিল। আচ্ছা তাহলে এটা যদি এ বি সি ত্রিভুজ হয়, এই এসির ওপর আর বিসির ওপর বলেছে, এসির ওপর এল আর বিসির ওপর এম বলা আছে, তাই তো, এসির ওপর এল আর বিসির ওপর এম, তাহলে এইটা এল হবে আর এইটা এম হবে, চিত্রটা এইরকম হয়ে যাবে। চিত্রটা এইরকম হবে। তাহলে চিত্রটা এইরকম হয়ে গেলে সদৃশতার সূত্র প্রয়োগ দিতে হবে। তাহলে এইরকম হয়ে গেলে এটা যেটা হয়ে যাবে, তারপর এখানে এল এম এল তাহলে ত্রিভুজ এবিসি এর
এসির ওপর এল আর বিসির ওপর এম, এসির ওপর এল আর এটা বিসির ওপর এম এমনভাবে অবস্থিত যে এলএম সমান্তরাল বলা আছে এ বি, এটা হবে এটা এ বি, এলএম সমান্তরাল এ বি। তাহলে এইখানটা হয়ে যাবে যে কন্ডিশনটা হবে, এটা আবার কী কী বলা আছে দেখো, এখানে বলা আছে যে বলে দেওয়া আছে এ এল সমান এক্স মাইনাস টু, এইটা আছে এক্স মাইনাস টু, এসি সমান মানে সম্পূর্ণটা টু এক্স প্লাস থ্রি, এইটা আছে টু এক্স প্লাস থ্রি, এত সেমি প্রত্যেকটা। আচ্ছা বিএম সমান এক্স মাইনাস থ্রি, বিএম ইজ ইকাল টু এক্স মাইনাস থ্রি, আর বিসি বলা আছে নিশ্চয়ই বিসি ইজ ইকাল টু টু এক্স, তাহলে আমাদের সহজেই হয়ে যাচ্ছে বিসি ইজ ইকাল টু টু এক্স। তাহলে থ্যালাসের উপপাদ্য প্রয়োগ করব দুটো ত্রিভুজ সদৃশ। আচ্ছা তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাচ্ছে বলা আছে এলএম সমান্তরাল এবি, এলএম সমান্তরাল এবি হলে তার আমরা লিখতে পারি অতএব, আচ্ছা এইটা প্রদত্ত ঠিক আছে আমরা এখানটা বাদই রাখছি, অতএব এখানে হয়ে যাচ্ছে আমরা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের সাহায্যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ, অতএব ত্রিভুজ এখানে যেটা হয়ে যাচ্ছে যেহেতু দুটো সরলরেখা সমান্তরাল, তাহলে এটা উভয়ের কমন কোণ, এই কোণ এটা সমান্তরাল, এটা ভেদক, এটা কমন কোণ, এটা সমান, এটা সমান, এটা সমান অনুরূপ কোণ, এটার উভয়ের কমন কোণ। তাহলে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এলএমসি সদৃশ, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এলএমসি সদৃশ। তাহলে যেহেতু সদৃশ তাহলে এখানে থ্যালাসের উপপাদ্য প্রযোজিত হবে, ঠিক আছে। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এলএমসি সদৃশ হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা লিখতে পারি যে মানগুলো বলা আছে, অতএব এবিসির হচ্ছে আমরা নিচ্ছি এবিসির যেটা জানি আমরা এসি বাই বিসি ইজ ইকাল টু এল বাই, আচ্ছা এই দুটো ত্রিভুজ ওইভাবে হবে না, এটা সদৃশ কন্ডিশন নেওয়ার দরকার নেই। অতএব আমরা এখানে লিখতে পারি এসি বাই বিসি ইজ ইকাল টু এল বাই বিএম, যেহেতু সমান্তরাল। তাহলে ভ্যালুগুলো পুট করে দিই, এসির ভ্যালু হচ্ছে টু এক্স প্লাস থ্রি, বিসির ভ্যালু হচ্ছে টু এক্স, এল এর ভ্যালু হচ্ছে এক্স মাইনাস টু, আর বিএম এর ভ্যালু হচ্ছে এক্স মাইনাস থ্রি, বা টু এক্স ইন্টু এক্স মাইনাস টু ইন্টু টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি, বা টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ইজ ইকুয়াল টু টু এক্স স্কোয়ার থ্রি এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস নাইন, টু এক্স স্কোয়ার ক্যান্সেল, বা মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স এক্স ইজ ইকুয়াল টু মাইনাস নাইন, বা মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস নাইন ক্যান্সেল করলে অতএব এক্স ইজ ইকুয়াল টু নাইন, অতএব এক্সের মান 9, এক্সের মান চেয়েছে দেখো, এক্সের মান আসছে 9, ঠিক আছে। এখানে এক্সের মান আসছে 9, এক্সের মান নির্ণয় করতে দিয়েছে, সহজে এক্সের মান চলে আসছে। এবার দেখো পরেরটা, নেক্সট 8-এরটা, 6, 7, 8 কি বলেছে 8-এরটা দেখো, আটের বলা আছে যে সাইন আলফা ইজ ইকুয়াল টু 5/13 হলে ট্যান আলফা প্লাস সেক আলফার মান। আচ্ছা সাইন আলফা ইজ ইকুয়াল টু সহজেই হয়ে যাবে দেখো, সাইন আলফা ইজ ইকুয়াল টু 5/13, আমরা কি জানি, আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1, তাহলে সাইন আলফার ভ্যালু 5/13 পুট করে দিচ্ছি, প্লাস কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1, বা 25/169 প্লাস cos স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1, বা cos স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 25/169, বা cos স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 169 মাইনাস 25, বা cos স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 169 এটা 144/169, অতএব cos আলফা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 12/13, অতএব cos আলফা ইজ ইকুয়াল টু এটা পজিটিভ 12/13।
এবার যে ভ্যালু চেয়েছে তোমরা, আমরা জায়গা নেই বলে দিকে করছি, তোমরা পরপর খাতায় করবে। আচ্ছা, যে ভ্যালু চেয়েছে ট্যান আলফা প্লাস সেক আলফা, অতএব ট্যান আলফা প্লাস সেক আলফা, ট্যান আলফা মানে সাইন আলফা বাই কস আলফা, সেক মানে 1/cos। তাহলে সাইনের ভ্যালু কত এসছে 5/13, কসের ভ্যালু 12/13, প্লাস 1/cosের ভ্যালু 12/13, এইটা হয়ে যাবে 5/13 ইন্টু 13/12, 1 ইন্টু 13/12, এটা কেটে যাচ্ছে 5/12 প্লাস 13/12, 12 লসাগু, 5 প্লাস 13 18/12, 3/2 1.5, 3/2 মানে 1.5। অতএব অ্যান্সার লিখবে যে ট্যান আলফা প্লাস সেক আলফার মান, অতএব ট্যান আলফা প্লাস সেক আলফা এত এর মান 1.5। নেক্সট দেখো 9টা, ট্যান আলফা প্লাস সেক আলফার মান হলো, নেক্সট 9টা। নয়েরটা কি বলেছে, নয়ের বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √17 গুণ শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসের অনুপাত। ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর, ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান আর, কি ধরবো, এটা কিছু একক বলা আছে, কিছু একক বলা নেই, আর একক ধরবো আমরা। অতএব শঙ্কুর ভূমির ক্ষেত্রফল বলেছে πr² বর্গ একক, ঠিক আছে। আর কি চেয়েছে শঙ্কুর, আর যেটা চেয়েছে যে ভূমির ব্যাসার্ধ আর পার্শ্বতলের ক্ষেত্রফল, অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু πr/l বর্গ একক। এলটা হচ্ছে √r² প্লাস h², হ্যাঁ, এল হচ্ছে তির্যক উচ্চতা। অতএব শর্তানুসারে যে কন্ডিশন বলে দিয়েছে, শর্তানুসারে বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলের √17 গুণ, তাহলে πr/l ইজ ইকুয়াল টু √17 ইন্টু πr²। তাহলে আমরা যদি πr কেটে দিই, l ইজ ইকুয়াল টু √17r, এখানে πr কেটে দিলে r² আছে, একটা আর পড়ে থাকবে, উভয় দিকে বর্গ করলে l² ইজ ইকুয়াল টু 17r², বা l² এর মান কত আমরা জানি, r² প্লাস h² ইজ ইকুয়াল টু 17r², বা h² ইজ ইকুয়াল টু 17r² মাইনাস r², বা h² ইজ ইকুয়াল টু 16r², বা h ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 4r, ঠিক আছে, বা অতএব h/2r, আর ব্যাসার্ধ হলে ব্যাস হয়ে যাবে 2r, তাহলে এটা 2 হয়ে যাচ্ছে, অতএব h/2r ইজ ইকুয়াল টু 2:1 আসছে। দেখো নিচে কিছু নেই মানে 1 আছে, 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে। তাহলে 2r ব্যাসের বলেছে, হ্যাঁ, এখানে বলেছে যে উচ্চতা ও ভূমির ব্যাস, ব্যাস 2r হবে, তাহলে উচ্চতা ও ভূমির ব্যাসের অনুপাত শঙ্কুর, অতএব বলবে যে শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসের অনুপাত, অতএব শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসের অনুপাত 2:1, ঠিক আছে। এইটা আসছে, দেখে নাও প্রসেসটা। নেক্সট আমরা 10এরটা করবো, এবার 10এর অঙ্ক করবো এবার। দশের অঙ্ক দেখো, বলছে যে একটি লম্ববৃত্তাকার, আচ্ছা আমরা তো এটা 10এরটাই করে ফেললাম, এই অঙ্কটা যেটা হলো সেটা 10এরটা হয়ে গেল, ঠিক আছে। এবার 9এরটা করতে হবে, আমরা যেটা করে ফেললাম 10এর অঙ্কটা করে ফেললাম, এবার 9এরটা করে দিচ্ছি। দেখো 10এর অঙ্কটা আগে হয়ে গেল, এবার 9এরটা করে দিচ্ছি। ওটা যেটা করে দিলাম ওটা 10এর অঙ্ক, ঠিক আছে, দাগ নাম্বারটা 9 দেওয়া ছিল। আর একটা অঙ্ক বলে দিয়েছে sin θ প্লাস cosec θ সমান 2, 9এরটা sin θ প্লাস cosec θ ইজ ইকুয়াল টু 2। তাহলে এখানে কি বলেছে, sin θ এর পাওয়ারে 2022 প্লাস cosec θ এর পাওয়ারে 2022 সমান কত, সহজেই হয়ে যাবে দেখো। বা এটা sin θ
কোসেক মানে 1/sin থিটা ইজ ইকুয়াল টু 2, বা এটা সাইন থিটা লসাগু হয়ে গেলে এটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, বা সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা, এইটা আসছে। বা এখানে হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা সাইন থিটা মাইনাস 1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। অতএব সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। অতএব সাইন থিটা সমান 1 চলে আসছে। দেখো সাইন থিটা সমান যে ভ্যালু আসছে সেটা হয়ে যাচ্ছে 1। তাহলে কোসেক থিটা সমান কত হবে? কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1/sin থিটা ইজ ইকুয়াল টু 1/1 ইজ ইকুয়াল টু 1 চলে আসছে। কোসেক থিটার মানে 1 চলে আসছে। কোসেক মানে 1/sin, সাইনের ভ্যালু 1, তাহলে 1/1 মানে 1। অতএব সাইন থিটার পাওয়ারে 2022 প্লাস কোসেক থিটার পাওয়ারে 2022 ইজ ইকুয়াল টু 1 এর পাওয়ারে 2022 প্লাস 1 এর পাওয়ারে 2022 ইজ ইকুয়াল টু 1 এর পাওয়ারে যতই হোক সেটা 1ই হবে। 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 আসছে। ঠিক আছে, উত্তর লিখবে। অতএব সাইন থিটার পাওয়ারে 2022, অতএব সাইন থিটা তার পাওয়ারে 2022 প্লাস কোসেক থিটা তার পাওয়ারে 2022 এর মান 2। ঠিক আছে, 2 আসছে। নেক্সট দেখো, এটা 2 এলো। নেক্সট 11টা, এবার 10এরটা এর আগেই হয়ে গেছে। 10এরটা আমরা এর আগেই 9-এর দাগ দিয়ে করে ফেলেছি, ওটা 9-এর ভেবে। এবার 11টা, 10-এর অঙ্ক এর আগেই করা আছে, 9-এর আগেই দেখে নাও। তাহলে আমরা এবার 11 শুরু করছি। 11 অঙ্ক কী বলেছে দেখি। 11 অঙ্ক বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 50% হ্রাস এবং উচ্চতা 50% বৃদ্ধি করলে চোঙটির আয়তনের শতকরা কত পরিবর্তন হবে। ধরি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক। আমরা ধরছি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক। অতএব লম্ব বৃত্তাকার চোঙের আয়তন ইজ ইকুয়াল টু পাই r স্কোয়ার h ঘন একক। ঠিক আছে, লম্ব বৃত্তাকার চোঙের আয়তন পাই r স্কোয়ার h ঘন একক। এবার ব্যাসার্ধ 50% হ্রাস করলে ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ 50% হ্রাস করলে ব্যাসার্ধ হবে, আগে আর ব্যাসার্ধ ছিল, এবার যেটা 50% হ্রাস সেটা মাইনাস হবে, মাইনাস r ইন্টু 50/100 এত একক। এটা কেটে গিয়ে 2 হয়ে যাচ্ছে, r মাইনাস r/2 একক, 2 লসাগু 2r মাইনাস r/2 একক। ঠিক আছে, আচ্ছা উচ্চতা 50% বৃদ্ধি করলে উচ্চতা হবে ইজ ইকুয়াল টু h প্লাস h ইন্টু 50/100 এত একক। এটা কেটে যাচ্ছে 1 2, h প্লাস h/2 একক, এটা 2 লসাগু 2h প্লাস h একক ইজ ইকুয়াল টু 3h/2 একক। ঠিক আছে, অতএব বর্তমান আয়তন কত হবে? পাই r স্কোয়ার, আর মানে এটা r/2, h এটা 3h/2 বর্তমান উচ্চতা এত ঘন একক। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে পাই r স্কোয়ার বাই 4 ইন্টু 3h/2 ঘন একক সমান 3/8 পাই r স্কোয়ার h এত ঘন একক। দেখো এখানে ওপরে 3 নিচে 8, তাহলে নিশ্চয়ই এটা কমে যাচ্ছে। এই পাই r স্কোয়ার h এর চেয়ে নিশ্চয়ই এটা কম, তাহলে আয়তন কমে যাচ্ছে। অতএব আয়তন কমলো। এবার আমরা ওপরটা একটু মুছছি, দেখো, বা আয়তন হ্রাস পেল। অতএব আয়তন কমলো ইজ ইকুয়াল টু পাই r স্কোয়ার h মাইনাস 3 পাই r স্কোয়ার h/8
এত ঘন একক ইজ ইকুয়াল টু 8 পাই আর স্কোয়ার ইচ মাইনাস 3 পাই আর স্কোয়ার ইচ ঘন একক ইজ ইকুয়াল টু 5 পাই আর স্কোয়ার ইচ বাই 8 ঘন একক। অতএব আয়তন শতকরা কত কমেছে চেয়েছে, আয়তন পাই আর স্কোয়ার এইচ এত ঘন এককে পাই আর স্কোয়ার এইচ ঘন এককে হ্রাস পাচ্ছে আয়তন, তাই তো? এত ঘন এককে হ্রাস পায়, এত ঘন এককে হ্রাস পায় 5 পাই আর স্কোয়ার এইচ বাই 8 এত ঘন একক। এক ঘন এককে হ্রাস পায় 5 পাই আর স্কোয়ার এইচ বাই 8 ইন্টু পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এইটা কেটে দিলাম। অতএব 100 হ্রাস পায়, 100 ঘন এককে হ্রাস পাবে। এইটা 5 ইন্টু 100 বাই 8 কেটে দিলে 104 দিয়ে এটা 25 ইজ ইকুয়াল টু 5 25 125 বাই 2 ইজ ইকুয়াল টু 62.5 এত ঘন একক। অতএব আয়তন হ্রাস পাবে 62.5%। এটা অ্যান্সার আসছে, দেখো ক্যালকুলেশনটা দেখে নাও। অতএব আয়তন হ্রাস পাবে 62.5%। ঠিক আছে, নেক্সট দেখো 11টা হয়ে গেল, এটা 12। এই মডেল কোশ্চেন পেপার 13-এর পেজ নাম্বার 518 লাস্ট কোশ্চেন, যেগুলো আমরা 1 নম্বর এবং 2 নম্বরে সলভ করছি। 36 নম্বর প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপারের। মডেল কোশ্চেন পেপার 13-এর লাস্ট কোশ্চেন সলভ করছি। এর পরবর্তী ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার 14 সলভ করব। পরবর্তী ক্লাসে সলভ করব মডেল কোশ্চেন পেপার 14। ঠিক আছে, এবার দেখো একটা তথ্য দেওয়া আছে 3 1 5 6 3 4 3 1 5 6 3 4 3 1 5 6 3 4 5 3 7 2 5 3 7 2 1 2 3 4 5 6 7 8 9 10 10টা 3 1 5 6 3 4 5 3 7 2 রাশি সমূহের মধ্যমা ও সংখ্যাগুরু মান। আচ্ছা, আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি। ঊর্ধ্বক্রমে প্রথমে সাজিয়ে নিতে হয়। ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই কি পাচ্ছি আমরা, 1 আছে, 2 আছে দুটো, 3 আছে 3টে, 3 3 3। ঠিক আছে, 4 আছে একটা, 10টা পদের মধ্যে 4 আছে একটা। 5 কটা আছে, একটা দুটো, 5 আছে দুটো। 6 কটা আছে, 6 আছে একটাই। 7 কটা আছে, 7 আছে একটাই। কটা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হয়ে গেল। ঠিক আছে, এবার যেই পদটা সবচেয়ে বেশি বার থাকে সেইটা হচ্ছে সংখ্যাগুরু মান। এবার যেহেতু এখানে 10টা পদ আছে, মাঝের পদ দুটো হবে, সেই মাঝের পদেরগুলোর সমষ্টি বাই 2 সেটা হবে মধ্যমা। যেহেতু জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যক পদ থাকলে মাঝের পদ একটাই থাকবে, সেই পদের মাঝের পদটাই হয়ে যাবে মধ্যমা। এবার জোড় সংখ্যক পদ থাকলে মাঝের পদ দুটো থাকবে, সেই দুটো পদের সমষ্টি বাই 2 সেটা হবে মধ্যমা। আর আবারও বলছি, বিজোড় সংখ্যক পদ থাকলে মাঝের পদ একটা থাকবে, সেই পদটার মানটাই হবে মধ্যমা। ঠিক আছে, তাহলে এখানে অতএব যেহেতু জোড় সংখ্যক পদ আছে, মধ্যমা কত হবে, এখানে মধ্যমা হয়ে যাবে জোড় সংখ্যক পদ। এইদিকে 1 2 3 4 আর এদিকে 1 2 3 4, মাঝের পদ 3 আর 4, মধ্যমা 3 + 4/2 ইজ ইকুয়াল টু 7/2 ইজ ইকুয়াল টু 3.5, মধ্যমা হয়ে যাচ্ছে 3.5। আর এখানে যখন সংখ্যাগুরু মান নির্ণয় করতে বলেছে, যে মানটা সবচেয়ে বেশি বার থাকবে, যেই মানটা সবচেয়ে বেশি বার থাকবে সেটাই হবে সংখ্যাগুরু মান। এখানে কোনটা সবচেয়ে বেশি বার আছে, 1 একটা, 2 একটা, 3 3বার, 4 একবার, 5 দুবার, 6 একবার, 7, তাহলে 3 সবচেয়ে বেশি বার আছে। অতএব সংখ্যাগুরু মান, অতএব সংখ্যাগুরু মান 3। অতএব নির্ণেয় মধ্যমা সমান 3.5 এবং সংখ্যাগুরু মান প্রত্যেকটা পেজেই কিন্তু এরকম একটা করে কোশ্চেন থাকছে দেখছি আমরা। 13টা দেখতে দেখতে 13টা মডেল কোশ্চেন পেপার সলভ করে ফেললাম। রাশিবিজ্ঞানের এরকম একটা কোশ্চেন কিন্তু প্রত্যেকটা পেজেই থাকছে। ঠিক আছে, তো প্রত্যেকটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। আজকের মতো আমরা এখানেই স্টপ করব, ফিরবো পরবর্তী ক্লাসে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। পরবর্তী ক্লাসে আমরা 21টা মডেল কোশ্চেন পেপার আছে, 21টা মডেল কোশ্চেন পেপারই সলভ করব এবং 13 হয়ে গেল 580 পেজের। পরবর্তী ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার 14 সলভ করব। ঠিক আছে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান অন করবে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।